বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম ফিনান্স ব্যাংকিং অবমা বিষয়ে প্রথম পত্রের স্বল্প ও মধ্যমেয়াদী অধ্যায়ন অধ্যায় থেকে। এটা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের স্বল্প মেয়াদী অর্থায়ন কি, স্বল্প মেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যগুলো কি, মধ্যমেয়াদী অর্থায়ন কি, মধ্যমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ। কোথায় কোথায় আমরা এই মধ্যমেয়াদী অর্থসংস্থান, মধ্যমেয়াদী মধ্যে কি বোঝায়? একের অধিক, অর্থাৎ এক ঊর্ধ্ব 5 বা 7 কম, তাহলে লেস। এই যে আমি এখানে ঊর্ধ্ব আর অনুর্ধ্ব চিহ্ন দিয়েছি, অর্থাৎ বৃহত্তম এবং ক্ষুদ্রতম চিহ্ন দিয়েছি। অর্থাৎ 1 থেকে 1-এর অধিক এবং 5 এবং 7 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে বলা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। এই মধ্যমেয়াদী অর্থায়নে অর্থসংস্থানগুলোর উৎসসমূহ কী কী? আমরা উৎসসমূহ যদি না জানি তাহলে আমরা এই যে ইতিপূর্বে বৈশিষ্ট্যগুলো জানছি, তাহলে আমাদের সেই জিনিসটা আমাদের ফলপ্রসূ হবে না। তো আমাদের এই ফলপ্রসূ শিক্ষার জন্য আমরা আজকে জানবো কি মধ্যমেয়াদী অর্থায়নের অর্থসংস্থানের উৎসসমূহ। প্রথমে আসি বাণিজ্যিক ব্যাংক। এই মধ্যমেয়াদী অর্থায়নের উৎসসমূহ হলো কি? 1 নম্বর হলো বাণিজ্যিক ব্যাংক। এই মুহূর্তে বাংলাদেশে 64টি ব্যাংক আছে, তার ভিতরে তফসিলি এবং অতফসিলি ব্যাংক আছে, যেমন আমরা দ্বিতীয় পত্রে শিখব। তো শুধু এটুকু জেনে রাখো, তফসিলিভুক্ত ব্যাংক আছে এই মুহূর্তে 59টি। কয়টি? 59টি। তার ভিতরে এই 50টি যে কোনো ব্যাংক থেকে আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থান করতে পারি। 50টি কি কি? 41টি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, দেশীয় অথবা স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, আর 9টি হলো বিদেশি বাণিজ্যিক ব্যাংক। কয়টি? 9টি হলো বিদেশি। তাহলে 41 যোগ 9, এই জন্য আমি 50 লিখি। তাহলে এই 50টি যে কোনো, এটা বইতে নেই, আমি বললাম তোমরা একটু জেনে নিও, লেকচারটা ভালোভাবে দেখবে, বইতে এটা এই সংখ্যাটা উল্লেখ নেই কিন্তু। তাহলে 41 যোগ 9, এই 50টি ব্যাংক থেকে আমরা যে কোনো একটি ব্যাংক থেকে আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎস হিসেবে চিহ্নিত করতে পারি এবং সেখান থেকে আমরা অর্থসংস্থান করতে পারি। 2 নম্বর হলো এই যে বাণিজ্যিক, এর ভিতরে হচ্ছে 41 লিখি, এখানে এই 41 এর ভিতরে 33টি হলো কনভেনশনাল অথবা এটাকে বলা হচ্ছে অন ইসলামিক কনভেনশনাল অথবা যেগুলো ইসলামিক কার্যক্রম করে, আর 8টি হলো ইসলামিক। তাহলে 33 যোগ 8 সমান কত হচ্ছে? 41। তো 8টি হলো এই 8টি। এখন আমরা অনেকে ইসলামিক মাইন্ডেড আছি, যারা ইসলামিক মাইন্ডেড তারা আমরা ইসলামিক ব্যাংকগুলো থেকে নিতে পারি, আর যারা আমরা ইসলামিক মাইন্ডেড নন মাইন্ডেড তাহলে আমরা যেগুলো অথবা ইসলাম ভীরু না বা ইসলামের আমরা এই মানে এত ইসলামকে ভয় করি না, তাদের জন্য আমরা যে কোনো এই 50টি যে কোনো একটি থেকে নিতে পারি। যারা মানে আমাদের ইমানে জোর বেশি অথবা ইসলামের পক্ষে আমাদের বেশি দুর্বলতা, তাদের জন্য হচ্ছে ইসলামী ব্যাংকগুলো থেকে নিতে পারি। তাহলে এইটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংক কয়টি টোটাল? 50টি। 50টির ভিতরে 41টি হচ্ছে দেশীয়, 9টি হলো বিদেশি। এই 41টির ভিতরে 8টি হলো আমাদের দেশীয় ইসলামী ব্যাংক, আর বাকিগুলো হচ্ছে অন ইসলামিক ব্যাংক। এরপর আসলে বীমা কোম্পানি। এই মুহূর্তে তারা আমরা বীমা কোম্পানি থেকেও কি করতে পারি? মধ্যমেয়াদী অর্থসংস্থান উৎস হিসেবে চিহ্নিত করতে পারি। এই মুহূর্তে দেশে 34টি বীমা কোম্পানি, 77টি বীমা কোম্পানি আছে। এর ভিতরে 46টি সাধারণ বীমা কর্পোরেশন আর 31টি হলো জীবন বীমা কর্পোরেশন। এই যে কোনো 77-এর যে কোনো একটি থেকে আমরা মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎস হিসেবে চিহ্নিত করে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন করতে পারি। 3 নম্বর হলো ফাইন্যান্স কোম্পানি। এখন এখানে একটা যে ফাইন্যান্স আর বাণিজ্যিক ব্যাংকের ভিতরে একটা পার্থক্য আছে। ফাইন্যান্স কোম্পানি হলো কোনগুলো? এই মুহূর্তে আমাদের দেশে বাংলাদেশে এখন 34টি ফাইন্যান্স কোম্পানি আছে। তার ভিতরে টপে আছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, IDLC। তারপরে আছে আইপিডিসি, ফার ইস্ট ফাইন্যান্স ইন্স্যুরেন্স, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ফার ইস্ট ইসলামিক ফাইন্যান্স লিমিটেড। তারপর হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ফাইন্যান্স লিমিটেড। এরকম অনেক অসংখ্য আছে, মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেড। সর্বশেষ হচ্ছে মেরিডিয়ান, একটা
ফাইন্যান্স কোম্পানি হচ্ছে মেরিডিয়ান 34টি। তাহলে এই 34টি ফাইন্যান্স কোম্পানি এদের কাজ হচ্ছে তোমাদের কি করবে, ফাইন্যান্স করবে, অর্থাৎ অর্থ সংস্থান করবে বড় বড় কাজগুলোতে হাত দেওয়ার জন্য। যেমন এই যে মধ্যমেয়াদী বলছি না, অর্থাৎ 1 থেকে অধিক 5 থেকে 7 বছরের কম সময়ের জন্য যদি কোথাও বিনিয়োগ করতে হয় সেক্ষেত্রে এই ফাইন্যান্স কোম্পানিগুলো তোমাদের কি করবে, অর্থ সংস্থান করে থাকবে। এরপর হচ্ছে উন্নয়ন ব্যাংক, যে আমরা এই যে 50টি ব্যাংক বলছি এর ভিতরে উন্নয়নমূলক কিছু ব্যাংক আছে 50টির বাইরে। যেমন গ্রামীণ ব্যাংক, বাংলাদেশে একটা খুব সুপরিচিত ব্যাংক গ্রামীণ ব্যাংক, এটা তোমরা অনেকেই জানো, এটা একটি হচ্ছে উন্নয়নমূলক ব্যাংক। এরপর হচ্ছে শিল্প ব্যাংক, শিল্প খাতকে উন্নয়নের জন্য। কৃষি ব্যাংক, কৃষিখাতকে উন্নয়নের জন্য। এই ধরনের উন্নয়নমূলক ব্যাংকগুলো থেকে অথবা গ্রামীণ ব্যাংক এনজিও থেকে আমরা কি করতে পারি, অর্থ সংস্থান করতে পারি। অর্থ সংস্থান করে সেখান থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে আরো সচল বা গতিশীল করতে পারি আমাদের উৎপাদন। এবার আছে ইজারা কোম্পানি। ইজারা কোম্পানিগুলো যারা মালিকানা সত্ত্ব ত্যাগ করে না, টাকার বিনিময়ে অর্থাৎ ভাড়ার বিনিময়ে তোমাকে কি করবে, বড় বড় ধরনের তোমার ইন্ডাস্ট্রিতে কি করবে, তারা মেশিনগুলো ক্রয় করে দিবে, ক্রয় করে সেগুলো ভাড়া নিবে, বাৎসরিক এটা ভাড়া নিবে। এগুলো তো বলা হচ্ছে ইজারা কোম্পানি। এই ধরনের কোম্পানিগুলো থেকে আমরা মধ্যমেয়াদী অর্থ সংস্থান করতে পারি। তারপর হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান বলতে সাধারণত এনজিও কোম্পানিগুলোকে বলা হয়, যেমন ব্র্যাক, আশা ইত্যাদি। এই ধরনের জাতীয় বাংলাদেশে অসংখ্য এনজিও প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা কি করতে পারি, মধ্যমেয়াদী অর্থ সংস্থান করতে পারি। এবার আসি আমরা আরেকটি আমাদের আলোচনা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নে ব্যবহারকারী কারা, কে কে ব্যবহার করবে। মধ্যমেয়াদী ব্যবহারকারী হচ্ছে কি, প্রথমে যদি তুমি একটা নতুন প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছ, সেই নতুন প্রতিষ্ঠান মালিকরাই মধ্যমেয়াদী অর্থায়নে একজন ব্যবহারকারী। এরপর হচ্ছে মধ্যম এবং বৃহৎ শিল্প। তোমার ক্ষুদ্র একটা শিল্প অথবা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটাকে আরো একটু বড় করতে চাচ্ছ, মাঝারি মানে করতে চাচ্ছ, দিন দিন অথবা একটু প্রগতিশীল করতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি মধ্যমেয়াদী অর্থায়নের আওতাধীন হবে। এছাড়াও বৃহৎ শিল্প কারখানা, যেমন বড় বড়, যেমন বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, তারপর হচ্ছে সিটি গ্রুপ, এই ধরনের বড় প্রতিষ্ঠানগুলো মধ্যমেয়াদী অর্থায়নের আওতাভুক্ত বা এর ব্যবহারকারী। এছাড়াও কি হতে পারে, উৎপাদনশীল বলতে যেমন আমরা যদি ছোট পরিসরে চিন্তা করি, তাহলে আমাদের দেশে আশেপাশে দেখবা বিভিন্ন খামার, এরা কি করে দেশের প্রবৃদ্ধিটাকে বাড়ায়, যেমন উৎপাদন, খাদ্য শিল্পের প্রবৃদ্ধি বাড়ায়, যেমন উৎপাদন করতেছে, যেমন হাঁস পালন, মুরগি পালন, তারপরে গরু গবাদি পশু পালন ইত্যাদি। এই যে উৎপাদনশীল, এছাড়াও আরও বিভিন্ন কসমেটিক আইটেম যদি বলি, পোশাক শিল্পের কথা বলি, যদি উৎপাদনশীল পোশাক শিল্পগুলো তো বড় বড় ধরনের প্রতিষ্ঠান, উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলো মধ্যমেয়াদী অর্থায়নের আওতাভুক্ত, এরও কি করতে পারে, ব্যবহার করতে পারে। তারপর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ব্যাংকও মধ্যমেয়াদী অর্থায়নের আওতাভুক্ত। তারপর হচ্ছে নির্মাণ প্রতিষ্ঠান। নির্মাণ উৎপাদন দুটা যদিও প্রায় কাছাকাছি, তবু একটু ভিন্ন আছে। নির্মাণ বলতে সাধারণত বড় বড় ধরনের শিল্প, বিভিন্ন মেশিনারিজ তৈরি করে, সেই সকল প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ শিল্পগুলো আছে, সেই ধরনের প্রতিষ্ঠানগুলোকে মধ্যমেয়াদী অর্থায়নে ব্যবহারকারীর আওতাভুক্ত। এছাড়াও আছে ক্ষুদ্র কুটির শিল্প, যেমন বাটিক, বুটিক, এই ধরনের যে বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান আছে, কৃষি শিল্প আছে, কৃষি শিল্প ইত্যাদি হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নের ব্যবহারকারী। তো এই ছিল আজকে আমার আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ক্লাস দেখবে, এবং এছাড়াও তোমাদের বই, যে পাঠ্য বই আছে, বই থেকে আর একটু ভালোভাবে বইয়ের সাথে এই লেকচারটা মিলিয়ে একটু কম্বিনেশন করে অর্থাৎ সমন্বিত করে পড়বে, তাহলে তোমাদের পড়াটা কার্যকর হবে। তোমাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।